ভাবতাম যে এটা হচ্ছে আমার যে কি একটা শিল্ড অথবা একটা প্রোটেকশন বলা যায়। বাট এখন এসে মনে হচ্ছে যে সেটা হচ্ছে একটা লজ্জার বিষয় ছিল। যদি আমি কোনো কিছু পারি সেটা যদি আমি বলতে না পারি, সেক্ষেত্রে সেটাকে আমরা কি বলবো বলো? সেটাকে তো আমরা এক্সাক্ট। কখনোই এটা আমাদের পারার বাংলাদেশের মতো দিতে কালচার। পারি। সেটাই, আমি খুব ভালো রান্না করতে পারি, আমি বললাম বলে বেড়ালাম, কিন্তু আমি কখনো কাউকে রান্না করে খাওয়াইনি। তাহলে দেখা যাবে কিন্তু কেউ বিশ্বাস করবে না যে আমি আসলে রান্না পারি। তো যদি কোনো কিছু পারি সেটা আমাকে করে দেখাতে হবে। আর সেটার জন্য হচ্ছে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। এন্ড পৃথিবীতে এখন যতগুলো সফট স্কিল, টেকনোলজিক্যাল স্কিল আছে, তার মধ্যে কিন্তু কমিউনিকেশন স্কিলকে কিন্তু মানুষ 1 নম্বর পজিশনে রাখে। কারণ উইদাউট কমিউনিকেশন স্কিল, no matter how skillful you are in other sectors, you cannot succeed in your life. Because if you can't show what you are capable of, then the world won't accept you. যদি তুমি নিজে কি পারো সেটা যদি তুমি আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য পডকাস্ট। সো ফাইনালি আমরা একটা পডকাস্ট শুরু করতেছি। তো এই পডকাস্টটা নিয়ে আমাদের অনেক দিন ধরে প্ল্যান ছিল। আমরা প্রায় 2 বছর ধরে প্ল্যান করতেছি পডকাস্টটা করব। And finally started a podcast, and I'm Mustahid bin Masim Sami, and you are watching Grow with Motive. And today we are presenting Grow with Motive presents Beyond the Book. So এই Beyond the Book কি, আমি একটু ধারণা দিয়ে দিই পডকাস্ট শুরু হওয়ার আগে। আজকে আমাদের সাথে অনেক অনেক স্পেশাল একজন গেস্ট আছেন। তার সাথে আজকে অনেক অনেক কথা হবে, অনেক অনেক লার্নিং হবে। তার আগে বলে দিই, গ্রো উইথ মোটিভের এই নতুন বিয়ন্ড দ্য বুক জিনিসটা কি। বিয়ন্ড দ্য বুক হচ্ছে একটা পডকাস্ট। এই পডকাস্টটা আমাদের অফিসিয়াল পডকাস্ট, এবং এখন থেকে এই পডকাস্টটা প্রতি সপ্তাহে একটা করে এপিসোড আসবে। এবং এই পডকাস্টে আমরা কথা বলবো লার্নিং নিয়ে, এবং লার্নিং বিভিন্ন সেক্টরে লার্নিংটাকে কিভাবে ইনরিচ করা যায়, কিভাবে ভালো করা যায় সেটা নিয়ে কথা বলবো। তার সাথে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ফান, এবং আমাদের লেজার টাইম অ্যাক্টিভিটি, দেন আমাদের পার্সোনাল বিভিন্ন কিছু নিয়ে আমরা কথা বলবো এটাতে। আমরা প্রায় 2 বছর ধরে প্ল্যান করেছি পডকাস্টটা বের করার, এন্ড ফাইনালি উই ডিসাইডেড দ্যাট উই নিড টু টেক দ্য পডকাস্ট ফাইনালি। আমি অনেকদিন ধরে পাবলিশ করেছি যে আমি পডকাস্ট বের করব, বাট আমার বিভিন্ন কারণে, পরীক্ষার কারণে পডকাস্ট বের করতে পারি নাই। বাট ফাইনালি উই স্টার্টেড দ্য পডকাস্ট, এন্ড আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে খুব স্পেশাল একজন মানুষ আছেন। আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন আমার খুব প্রিয় একজন মানুষ, আমাদের খুব জনপ্রিয় একজন ট্রেনার, ইংলিশ অলিম্পিয়াডের ডিভিশনাল কোঅর্ডিনেটর, এবং স্মার্ট একাডেমির ফাউন্ডার হাসান মাহমুদ তারেক ভাইয়া। তারেক ভাইয়া অনেকদিন ধরে ইংলিশ সেক্টরে কাজ করতেছেন। তার সাথে তিনি একজন লয়ারও। একজন লয়ারের পাশাপাশি কিভাবে ইংলিশ লার্নিং সেক্টর তার আসা শুরু হলো, কিভাবে তিনি এত বড় একজন লার্নিং সেক্টরে এত বড় উদ্যোক্তা হলেন, এবং তার পাশাপাশি এত বড় এত সাফল্যময় একজন ট্রেনারের থেকে আপনার কি কি অ্যাডভাইস পাওয়া দরকার, সবকিছু নিয়ে আজকে কথা হবে। ভাইয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো আছি। আজকে তো আরো ভালো, তোমার মতো গেস্ট পাইছি আমি আমার পডকাস্ট। আজকে তো অনেক স্পেশাল হয়ে গেছে। তো এখন আমরা ভাইয়ের সাথে কথা বলবো। তো ভাইয়া, তোমার পরিচয়টা যদি তুমি একটু সংক্ষেপে দিতা সবার সামনে, তাহলে ভালো হতো। Okay, hello everyone. I'm Hassan Mahmoud Tarek, founder and CEO of Smart Academy. আমি টেকনিক্যালি হচ্ছে যদিও ইংলিশ নিয়ে কাজ করছি, বাট আমার গ্রাজুয়েশন অথবা পড়াশোনা ইংলিশ নিয়ে ছিল না। আমি হচ্ছে এলএলবি এলএলএম করেছি, এলএলবি অনার্স, এবং লয়ের উপরেই মাস্টার্স করেছি। এবং বিগত 8 বছর ধরে কাজ করছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং নিয়ে। চেষ্টা করছি যে বাংলাদেশের মানুষকে একটু সুন্দর এবং ইফেক্টিভ ওয়েতে ইংলিশ কমিউনিকেশন স্কিলটা শেখানো। যে স্কিলটা আমাদের মধ্যে অনেক কম আছে, এবং যে কম থাকার কারণে আমরা গ্লোবালি অনেক সাফার করছি। তো সেই স্কিলটা শেখানোর চেষ্টা করতে হবে। থ্যাংক ইউ ভাইয়া। তো ভাইয়ের সাথে এখন আমাদের অনেক অনেক মজার মজার কথা হবে, আমি অনেক কিছু শিখবো আজকে পডকাস্ট থেকে। তো ভাইয়া, প্রথমে তোমাকে একটা সিম্পল কোয়েশ্চেন করতেছি। তো তোমার ছোটবেলাটা কেমন ছিল? তোমার ছোটবেলা দিয়ে শুরু করি। তোমার ছোটবেলাটা কেমন ছিল? স্বপ্ন কি ছিল তখন? কি মনে করছিলে যে কি হবা বড় হয়ে, বা কি হবা, এরকম কি ছিল এরকম? এটা বলো। টু বি অনেস্ট, এটা বাংলাদেশের কালচার যেটা থাকে যে যদি ছোট বাচ্চাদেরকে জিজ্ঞেস করা হয় যে তুমি কি হতে চাও বড় হয়ে, তাদের কাছ থেকে কিন্তু দুইটা উত্তরই বেশি আসে। সেটা হচ্ছে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার। আমারও তেমন কোনো বলবো যে হচ্ছে এক্সেপশন ছিল না, আমিও হয়তো ছোট থাকতে এটা হতে চেয়েছিলাম। বাট
ডিপ ইনসাইট যেটা বেশি ম্যাটার করে সেটা হচ্ছে যে একজন সাকসেসফুল মানুষ হতে চেয়েছিলাম। যে সাকসেসফুল না হতে পারলে আপনি প্রফেশনালি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, যাই হন না কেন, আপনাকে কিন্তু মানুষ মনে রাখবে। তো সেই একটা লক্ষ্য ছিল যে আমি এমন কিছু করবো যাতে হচ্ছে মানুষ আমাকে মনে রাখে। তো আজকের যে আমি হচ্ছে একজন ল্যাঙ্গুয়েজ ট্রেনার হিসেবে কাজ করছি, হাজারো শিক্ষার্থীকে শেখাচ্ছি, হাজার মানুষের সামনে হচ্ছে কথা বলতে পারছি। ছোটবেলায় আমি ঠিক এমন ছিলাম না, আমি এটা কমপ্লিটলি অপোজিট ছিলাম। আমার হচ্ছে কথা বলতে ভয় লাগতো, হাত পা কাঁপতো, যে লাইক ইটস শেকিং, এমন একটা কন্ডিশন ছিল। তো সেই জায়গায় হচ্ছে এসে, সে জায়গা থেকে এসে এখন বর্তমানে নিজে শিখাচ্ছি কিভাবে এই দুর্বলতাটাকে কাটিয়ে তোলা যায়। যেমন আমি আপনাকে বলি যে আমাদের লাইফের সবচেয়ে বড় টিচিংটা দেয় হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্সটা, লাইফ এক্সপিরিয়েন্সটা। তো আমি যখন দেখলাম, আমি আমার স্টুডেন্টদেরকে চেষ্টা করি যে আমার লাইফে আমি যে জিনিসগুলো ফেস করে এসেছি সেটার মাধ্যমে আমি যাতে স্টুডেন্টদেরকে শেখাতে পারি। কারণ যে জিনিসটা আমি এক্সপেরিয়েন্স করেছি সেই সেম জিনিসটা হয়তো আমার স্টুডেন্টরা এক্সপেরিয়েন্স করতে পারে। যেমন ধরেন হচ্ছে আমি ফিল করি যে আমি যখন কোনো ভুল করতাম পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে অথবা কিছু বলার ক্ষেত্রে, তখন যদি কেউ আমাকে একটু সাহস দিত অথবা একটু মোটিভেট করতো যে ইয়েস ইউ ক্যান ডু ইট, সমস্যা নাই, ভুল হয়েছে, আবার চেষ্টা করো, তুমি পারবে, তাহলে দেখা যেত যে আমার হয়তো ওই কাজটা শেখাটা আরো ইজি হয়ে যেত। কিন্তু আমাদের দেশে আমরা একটা জিনিস দেখেছি হচ্ছে আমরা বুলি করতে শিখি, এই এটা পারোস না, এই এটা হয় নাই, কি এত বড় হয়ে এটা পারো না, ওই না সেই না, আমরা এইভাবে হচ্ছে বুলি করার চেষ্টা করি। তো এই একটা জিনিস হচ্ছে আহ আমি আমাদের স্টুডেন্ট লাইফে ফেস করেছি, যখন ছোট ছিলাম সেই জিনিসটা ফেস করে এসেছি। এবং সেই থেকে একটু চেষ্টা ছিল যে হয়তো এমন একটা আহ অবস্থাতে যেতে চাই, যে অবস্থান থেকে আমি যে অভিজ্ঞতাগুলো অর্জন করেছি অথবা আমি যেরকম প্রবলেম গুলো ফেস করেছি সেই প্রবলেম গুলো যাতে হচ্ছে অন্য কেউ ফেস না করে, এই চেষ্টা করে। সেই চেষ্টা প্লাস সেই ইচ্ছা ছিল ছোটবেলা থেকে। দ্যাটস গ্রেট। তো ভাইয়া, তুমি যে এখন ইংলিশ কমিউনিকেশন সেক্টরে কাজ করতেছো, তো এত মানুষ পড়াচ্ছ এবং এত ভালো একটা স্টার্ট করলা, সো ইংলিশ এন্ড কমিউনিকেশন সেক্টরে কেন আসলা? অন্য সেক্টরে তো যাইতে পারতা, কারণ তুমি তো একজন লয়ার। তো লয়ারের সাথে সাথে ল রিলেটেড কোচিং বা এগুলো তো করাইতে পারতা, বাট ওইগুলো না করে কেন ইংলিশ এন্ড কমিউনিকেশন সেক্টরে কাজ করছো? এই অনুপ্রেরণাটা কোথা থেকে পাইছো? এই যে ধরো আমি তোমাকে মাত্রই বললাম যে আমি খুব নার্ভাস ফিল করতাম, কমিউনিকেশন স্কিল এক প্রকার জিরো ছিল। আমি আমার লাইফে এগুলোর জন্য অনেক সাফার করেছি, অনেক অপরচুনিটিস হারিয়েছি। যেমন একটা উদাহরণ দেই, আমাকে যখন কেউ কিছু জিজ্ঞেস করতো তখন আমি উত্তর দিতে পারতাম অথবা বলতে পারতাম না। পারলেও সে জিনিসটা আমি পারতাম, তারপরেও কিন্তু কি, যে পাবলিক স্পিকিং অথবা কমিউনিকেশন স্কিলের যে ভয়টা, জড়তাটা ছিল, সেই জড়তার জন্য আমি সেটা বলতে পারতাম। তো এমন তো অবস্থায় আমার আম্মু হচ্ছে আমাকে একটা প্রোটেক্ট করার জন্য একটা কথা বলতো যে সে পারে কিন্তু বলতে পারে না। তো আমি তখন ভাবতাম যে এটা হচ্ছে আমার জন্য হচ্ছে কি একটা শিল্ড অথবা একটা প্রোটেকশন বলা যায়। বাট এখন এসে মনে হচ্ছে যে সেটা হচ্ছে একটা লজ্জার বিষয় ছিল। যদি আমি কোনো কিছু পারি সেটা যদি আমি বলতে না পারি, সেক্ষেত্রে সেটাকে আমরা কি বলবো বলো? সেটাকে তো আমরা কখনোই এটা আহ আমাদের পারার মতো দেখতে কালচার। পারি। সেটাই, আমি খুব ভালো রান্না করতে পারি, আমি বললাম, বলে বেড়ালাম, কিন্তু আমি কখনো কাউকে রান্না করে খাওয়াই না, তাহলে দেখা যাবে কিন্তু কেউ বিশ্বাস করবে না যে আমি আসলে রান্না পারি। তো যদি কোনো কিছু পারি সেটা আমাকে করে দেখাতে হবে। আর সেটার জন্য হচ্ছে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। এন্ড পৃথিবীতে এখন যতগুলো সফট স্কিল, টেকনোলজিক্যাল স্কিল আছে, তার মধ্যে কিন্তু কমিউনিকেশন স্কিলকে কিন্তু মানুষ 1 নম্বর পজিশনে রাখে। কারণ উইদাউট কমিউনিকেশন স্কিল, no matter how skillful you are in other sectors, you cannot succeed in your life. Because if you can't show what you are capable of, then the world won't accept you. যদি তুমি নিজে কি পারো সেটা যদি তুমি সুন্দর করে বলতে না পারো, বুঝাতে না পারো, তাহলে মানুষ কিন্তু এটা কখনোই অ্যাকসেপ্ট করবে না যে তুমি সেই জিনিসটা পারো। তো এসব চিন্তা করার পরে তারপরে নিজে ল নিয়ে পড়েছি, এটাও কিন্তু লতেও কিন্তু এক প্রকার কমিউনিকেশন স্কিল কাজে লাগে। হ্যাঁ, যে শুধুমাত্র ও আমি আইন জানলে হবে না, আমাকে আইনটা সুন্দরভাবে প্রয়োগ করতে হবে। তো সবকিছু মিলিয়ে দেখা গেছে যে আমার কাছে মনে হলো যে এটা নিয়ে একটু কাজ করা যেতে পারে। যেহেতু আমার কিছু বলে না লাইফে আমি কিছু টিচার এক্সপেরিয়েন্স আছে, খুব কষ্ট
এক্সপেরিয়েন্স আছে, সেই এক্সপেরিয়েন্স গুলোকে কাজে লাগিয়ে আমাকে একটু সেই এক্সপেরিয়েন্স গুলো আমাকে একটু মোটিভেট করেছে যেন আমি এই ফিল্ডটাতে আসতে পারি। তারপর হচ্ছে আমি একজন স্যারের কথা বলবো, যখন আমার লাইফে একটা হোঁচট খাওয়ার পরে যখন আমি আমার গ্রাজুয়েশন শুরু করি, তখন আমাদের একজন গেস্ট লেকচারার ছিলেন। তো উনি একজন প্রাক্তন গিটারকিক ছিলেন, সাথে উনি একজন অ্যাডভোকেট। তো ওনার কথা শোনার পরে আমার কাছে মনে হলো যে মানুষ যদি সুন্দর করে কথা বলতে পারে তাহলে অবশ্যই অন্য মানুষ সেটা শুনবে। তো আমার মধ্যেও সেই ইচ্ছাটা জাগলো যে সুন্দর করে কথা বলতে শিখতে হবে, কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে হবে। সেই থেকে আমার যাত্রা শুরু। তারপরে হচ্ছে ইংলিশ অলিম্পিয়াডের সাথে আমি যুক্ত হলাম। সেই ইংলিশ অলিম্পিয়াড আমাকে একটা নতুন মাত্রা এনে দিল। সেখান থেকেই হচ্ছে ইন্সপায়ারেশন পেলাম যে লেটস ডু সামথিং to teach the future generation of this country so that they can speak better, they can communicate better with others, and they can succeed in life. So ওই মোটিভ থেকেই হচ্ছে আমার ইংলিশ এবং ইংলিশ কমিউনিকেশন ফিল্ডে আসা এবং আজকের এই অবস্থানে আসা, যে নিজের একটা প্রতিষ্ঠান হবে, নিজে সে প্রতিষ্ঠানে হচ্ছে হাজারো স্টুডেন্টদেরকে পড়াবো এবং শিখাবো কিভাবে একজন ভালো বক্তা হওয়া যায়। তাহলে আমরা ধরে নিতে পারি যে তোমার ছোটবেলা থেকে যে আকাঙ্ক্ষাটা ছিল যে নিজের প্রতিভাকে মানুষের সামনে উপস্থাপন করার, এবং নিজ যে সমস্যাগুলো তুমি ফেস করছো, যে তুমি কথা বলতে ভয় পাইতা, বা তোমার ওই টিচার যিনি যে স্যার ছিলেন ওনার ইন্সপিরেশন তুমি আজকে হাসান মাহমুদ তারেক হইছো। তো ওই ইন্সপিরেশন থেকে কিন্তু তোমার স্মার্ট একাডেমিটা স্টার্ট করা, এটাই তো মূল বিষয়টা, ঠিক না ভাইয়া? আম, এটা না, তখনও আমি হচ্ছে কাজ করে যাচ্ছিলাম ইংলিশ কমিউনিকেশন বিল্ড আপে অথবা হেলথ কেতে। তারপরে একসময় মনে হলো যে আমাকে আমার হচ্ছে কোভিড এর আগ মুহূর্তে ইংলিশ অলিম্পিয়াডের সিজন 2 এর গ্র্যান্ড ফিনালেতে, তখন হঠাৎ করে আমার একজন পরিচিত আমাকে বললো যে আহ, উনি আমার রেসপেক্টেড একজন আন্টি ছিলেন। তো উনি আমাকে বললেন যে তার একটা জিনিস হচ্ছে কুমিল্লাতে অনেক ভালো স্পোকেন সেন্টার নেই, যেখানে হচ্ছে যে ক্রিয়েটিভ ওয়েতে শেখাবে, যে সুন্দর করে হচ্ছে কথা বলা শেখাবে, যেখানে হচ্ছে প্রনাউন্সিয়েশন নিয়ে কাজ করাবে। এই জিনিসগুলো খুব নেই। অনেকগুলো প্রতিষ্ঠান আছে, বাট হচ্ছে সবাই শুধুমাত্র স্ট্রাকচারাল দিক থেকে আহ চলে যাচ্ছে। তো ওই একটা জিনিস আমাকে হিট করেছিল যে আসলে তো আমরা কুমিল্লা আহ, জেলাটা হচ্ছে খুব সব দিক থেকে অনেক সুনামধন্য, কিন্তু এরকম যদি হয় যে কিডস নিয়ে কাজ করা অথবা ছোট থেকে কিভাবে কথা বলা শিখতে হয়, সেই জিনিসটা শেখানোর মতো কোনো প্রতিষ্ঠান নেই, অথবা প্রতিষ্ঠান থাকলেও সেগুলো হচ্ছে ফ্রুটফুল ভাবে হচ্ছে সার্ভিস দিতে পারছে না। সেই জিনিসগুলো চিন্তা করেছিলাম অনেকদিন। তারপরে তো কোভিড-19 লকডাউন চলে আসলো। এরপরে হচ্ছে 2022 এর দিকে হচ্ছে আহ কিছু গার্ডিয়ান বললেন যে স্যার আপনি শুরু করেন, আমরা আছি, আমরা চাই যে হচ্ছে আমাদের বাচ্চারা একটু ভালো কিছু শিখুক। তো সেটা একটা বুস্ট আপ ছিল আর কি, যে কখনো বলবো যে হচ্ছে খুব ইচ্ছা ছিল এমন না যে কোনো একটা প্রতিষ্ঠান দিব, কারণ প্রতিষ্ঠান দেওয়াটা আসলে ইজি না, বিকজ লটস অফ ফাইন্যান্স ইউ নিড a lot of finance plus many other things to start a startup. তো জিনিসগুলো ছিল। আর তারপরে আমার কাছে মনে হতো যে হচ্ছে জাস্ট বিকজ প্রপার গাইডেন্স আমরা কেন পিছিয়ে থাকি। আমি আমার লাইফে যে এক্সপিরিয়েন্স গুলো গেইন করেছি ইংলিশ অলিম্পিয়াডের সাথে কাজ করার মাধ্যমে, তো আমি চাচ্ছিলাম সেই সেম এক্সপিরিয়েন্স গুলো আমি হচ্ছে আহ, আমার পরিচিতদেরকে দিব অথবা আমার স্টুডেন্টসদেরকে আমি শিখাবো, যাতে হচ্ছে তারা ফ্রম দ্য ভেরি বিগিনিং শিখতে পারে। যেমন একটা উদাহরণ, আমি যখন কলেজে পড়তাম তখন আমাদের স্যার আমাকে একটা উদাহরণ দিয়েছিল যে তারেক, তোমরা হচ্ছে এখন একটা কাদা মাটির মতো, তোমাদেরকে এখন যে একটা আকার দিতে চাইবো সেই আকারটা দেওয়া পসিবল, কিন্তু যখন তোমরা একটু শক্ত হয়ে যাবা, মাটিটা শক্ত হয়ে গেলে কিন্তু তখন আর কোনো আকার দেওয়া যায় না। তো আমি তখন সেই কথাটা বুঝতে পারতাম না, বাট এখন আমি সেই কথাটা খুব সুন্দরভাবে বুঝতে পারি যে যেমন কুমোররা কাদা মাটিটা যখন নরম থাকে তখনই কিন্তু সেটাকে দিয়ে বিভিন্ন আকারের জিনিস বানাতে পারে, কিন্তু একবার যখন সেটা শক্ত হয়ে যায় সেটা কিন্তু কোনো কাজে লাগে না। আমরা হিউম্যান বিংও হচ্ছে সেম সেম ওয়ে। যদি আমরা ছোট থাকতে যদি আমরা আমাদের ইংলিশ স্কিলটা অথবা যে কোনো একটা কমিউনিকেশন স্কিল হতে পারে, সেটা হচ্ছে যে কোনো ল্যাঙ্গুয়েজ স্কিল, যেমন আপনি চাইলে খুব ইজিলি ফ্রেঞ্চ শিখতে পারেন যখন আপনি ছোট থাকেন। আপনি চাইলে অ্যারাবিক শিখতে পারেন, স্প্যানিশ শিখতে পারবেন, জার্মান শিখতে পারবেন, ম্যান্ডারিন শিখতে পারবেন খুব ইজিলি, লাইক এ নেটিভ ল্যাঙ্গুয়েজ। যেমন একটা রিসার্চে বলেছে যে আপ টু লাইক
in between 7 years, a person can, or a kid or a child can learn 5 to 6 languages as their mother tongue. তার মানে 6 থেকে 7 বছর বয়স পর্যন্ত কোনো সন্তান অথবা কোনো ছোট বাচ্চা যদি চায়, সে কিন্তু 6 থেকে 7টা ল্যাঙ্গুয়েজ শিখতে পারবে তার মাতৃভাষার মতো করে। তো আমার সেখান থেকে একটু ইন্সপায়ারেশন আসলো যে লেটস স্টার্ট উইথ টিচিং দ্য কিডস, যে কমিউনিকেশন স্কিলটা বিল্ড আপ করা ছোট থেকে শিখে। যেমন আমি যখন প্রাইমারিতে পড়তাম তখন আমাদের সময় উচ্চারণ নিয়ে এত কাজ ছিল না, ইংরেজি কোনো রকম পড়ে পাশ করতে পারলেই হতো। যেমন আমাদেরকে পড়ানো হয়েছিল এডুকেশন, ওয়েডনেসডে, তারপরে শব্দের শেষে TION থাকলে হবে টান, TIAL থাকলে হবে শিয়াল। আমাদেরকে এইভাবে শিখিয়েছিল যে এডুকেশন, ইনিশিয়াল, এসেনশিয়াল, এভাবে। তো বর্তমানে এসে দেখলাম যে TION শান হয় না, এটা হয় শন। তারপর TIAL, এটা শিয়াল না, এটা হচ্ছে শল। যেমন ইনিশিয়াল, এসেনশিয়াল। তো এই যে উচ্চারণগত যে পার্থক্যটা, সেটা আমরা ছোট থাকতে শিখতে পারি না। যার কারণে আমি এখন এডুকেশন, এটা যে এডুকেশন না, এটা যে এডুকেশন, সেটা জানার পরও আমি যেহেতু অলরেডি অনেক বছর কি শব্দটাকে এডুকেশন উচ্চারণ করেছি, আমার দেখা যাচ্ছে এখন যদি আমি শব্দটাকে 10 বার বলতে যাই, আমার 2-3 বার হচ্ছে এডুকেশনের জায়গায় এডুকেশন চলে আসবে, কারণ আমি তো ওইভাবে বিল্ড আপ করেছি। যদি ছোট অবস্থায় আমাকে যদি শব্দগুলোর উচ্চারণ সঠিকভাবে শেখানো হতো, তাহলে কিন্তু আমি বড় হওয়ার পরে আমাকে আর কষ্ট করতে হতো না। আমি খুব ইজিলি সেই জিনিসটা কি করতে পারতাম, আয়ত্ত করে নিতে পারতাম। এজন্য আমার মধ্যে একটা চিন্তা আসলো যে লেটস স্টার্ট উইথ দ্য ইয়াং কিডস, যে ওদেরকে একটু শিখায় যে দিস ইজ দ্য ওয়ে ইউ শুড টক, দিস ইজ দ্য ওয়ে ইউ শুড প্রনাউন্স দ্য ওয়ার্ড। এই যে ধরেন ইংরেজি শিখছি আমরা, আমাদেরকে স্কুল কলেজগুলো কি শিখাচ্ছে? গ্রামার্স এন্ড রুলস, গ্রামার্স এন্ড রুলস। তারপরও কেন আমরা একটা লাইন ইংরেজিতে কথা বলতে ভয় পাই? লিখতে পারতেছি, মুখস্থ করতেছি, লিখতেছি, আমাদের এডুকেশন সিস্টেমে আছে মুখস্থ করে এবং লিখে দিয়ে আসো। যে যত ভালো মুখস্থ করতে পারে সে তত ভালো স্টুডেন্ট। হোয়াই ইজ ইট দ্যাট? আমাদের চিন্তা শক্তিটাকে কেন আমরা ব্যবহার করতে পারি না? যে এই ছেলেটা খুব ভালো চিন্তা শক্তি রাখে, সে হচ্ছে জিনিসটা খুব ভালো বোঝে, খুব ভালো এক্সপ্লেন করতে পারে, তাকে আমরা হাইলাইট না করে আমরা এমন একজনকে হাইলাইট করি যে সে সব কিছু খুব ভালো মুখস্থ করতে পারে। তো কত কিছু আমার মাথায় খেলছিল যে অনেক কিছু, যে কিভাবে কি করা যায়। তারপরে যখন একটা সাপোর্ট পেলাম, কয়েকজন গার্ডিয়ান বললো যে স্যার হচ্ছে আপনার আমাদের স্টুডেন্ট, আমার বাচ্চাগুলোকে পড়ান, আমাদের বাচ্চাগুলোকে পড়ান, আপনি আমাদের বাচ্চাগুলোকে একটু গ্রো করার হেল্প করেন, আমরা আপনার সাথে আছি। দেন চিন্তা করলাম ওকে, লেটস স্টার্ট। যেহেতু হচ্ছে অলমাইটি আল্লাহ আমাকে একটা অপরচুনিটি দিচ্ছে যে এই ফিল্ডে কাজ করার, যে ভয়টা আমি একসময় পেতাম সে ভয়টা দূর করার আর একটা সুযোগ আমাকে দিচ্ছে যে অন্যদের মধ্যে থেকে সেই ভয় দূর করার। তখন আমি চিন্তা করলাম যে ওকে, লেটস ডু ইট। আমি একটু আহ, সেই লক্ষ্যে কাজ করা শুরু করলাম আর কি। এটাই ছিল স্মার্ট টক একাডেমি যাত্রা শুরু করার আর লক্ষ্য, অথবা কি বলে মোটিভেশন। তাহলে ভাই আমরা যেহেতু ইংরেজি নিয়ে কথা বলতেছি, তাহলে ইংরেজি নিয়ে একটা প্রশ্ন: বাংলাদেশি শিক্ষার্থীদের ইংরেজি শেখার সবচেয়ে বড় ভুল কোথায়? বাংলাদেশের শিক্ষার্থীদের সবচেয়ে বড় ভুল যদি আমি ধরি, সেটা হচ্ছে যে আমরা ইংলিশটাকে একটা সাবজেক্ট হিসেবে নিই। যে কি একটা সাবজেক্ট, এটা পরীক্ষাতে আসবে, এটাকে মুখস্থ করতে হবে, রুলস রেগুলেশন পড়তে হবে, এবং সেটা হচ্ছে কি পরীক্ষার খাতায় সুন্দর করে লিখে দিতে হবে, জাস্ট ইট। এই একটা যা কারণে দেখা যাচ্ছে যে আমরা ওই যে সাবজেক্টের জন্য যতটুকু দরকার, পরীক্ষায় পাশ করার জন্য, ভালো মার্ক পাওয়ার জন্য যতটুকু দরকার, আমরা ততটুকু শিখি। আমরা এটাকে একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখি না, আমরা এটাকে একটা স্কিল হিসেবে শিখি না। আমরা জাস্ট কি কি করি, এটা আছে মুখস্থ করতে হবে, এটা আছে মুখস্থ করতে হবে, এই রুলস রেগুলেশন আছে, এটা মুখস্থ করে ফেলতে হবে, এই প্যারাগ্রাফটা আসবে, এটা এইভাবে মুখস্থ করে ফেলতে হবে। যেমন আমাদের সময় আমাদেরকে আমাদের টিচাররা বলতো যে ফার্স্ট ডে স্কুল, সেটা কিভাবে সে শিখবা, ওই যে বইতে একটা ফার্স্ট ডে স্কুল দেওয়া আছে, কোনো এক রাইটার তার ফার্স্ট ডে স্কুল সম্পর্কে লিখেছে, আমাদেরকে বলতো যে তোমরা এক কাজ করবা। কি করবা? ওই যে স্কুলের নামটা চেঞ্জ করে দিবা, তোমার স্কুলের নাম বসায় দিবা, তাহলে হয়ে গেল, বাকিটা সব সেম। তো দিন শেষে আমরা কি শিখলাম? আমরা কি আমাদের ফার্স্ট ডে স্কুল সম্পর্কে শিখলাম, নাকি যে লেখক লিখেছিল সে লেখকেরটা শিখলাম? দিন শেষে আমরা কিন্তু আমাদের নিজেদের ফার্স্ট ডে স্কুল সম্পর্কে শিখিনি, আমরা শিখেছি আরেকজনের ফার্স্ট ডে স্কুল সম্পর্কে।
তারপরে যেটা বললাম, আমরা ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখি না, আমরা ইংরেজি শিখি কি হিসেবে, সাবজেক্ট হিসেবে। আমরা এটাকে একটা স্কিল হিসেবে শিখি না, আমরা এটাকে শিখি হচ্ছে একটা বার্ডেন। কোন রকম পাস করতে হলে, ক্লাস পেতে হলে আমাকে ইংরেজিতে ফলো করতে হবে। তারপরে আমরা কনভারসেশন কিভাবে করতে হয় সেটা আমরা চেষ্টা করি না, আমরা ডায়ালগ মুখস্থ করি। আর ডায়ালগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, আমরা জাস্ট এটা লিখতে পারি। কিন্তু সেম ডায়ালগটা যদি স্কুলে যে একবার বলতো যে ওকে, টু ফ্রেন্ডস কাম টুগেদার, ওকে ইউ এন্ড ইউ কাম টুগেদার নাও, স্ট্যান্ড হিয়ার এন্ড ডেলিভার দিস ডায়ালগ, একজন আরেকজনের সাথে এটা একটু প্র্যাকটিস করো, সেই জিনিসটা কিন্তু করা হয়। আমরা জাস্ট কি করি, সে ডায়ালগ মুখস্থ করি। আমরা তারপর আরেকটা জিনিস আমাদের মধ্যে আছে, সেটা হচ্ছে ভোকাবুলারি মুখস্থ করা। ভোকাবুলারি মুখস্থ করি, যে যত ভালো বেশি ভোকাবুলারি মুখস্থ করে সে নাকি তত ভালো কথা বলতে পারে। হ্যাঁ, এটা কিছু ক্ষেত্রে সত্য। যেমন আমার ভোকাবুলারি ভান্ডার যত ভালো ভালো হবে, আমি তত সুন্দর করে কথা বলতে পারবো। কিন্তু শুধু কি ভোকাবুলারি শিখলে ইংরেজি শেখা হয়ে যায়? দ্য আনসার ইজ নো। আমরা শুধুমাত্র ভোকাবুলারি শিখলে ইংরেজি শিখে যেতে পারবো, এই ধারণা থেকে বের হতে হবে। আমরা অনেকেই অনেক ভোকাবুলারি পারি। যে ধরেন, আপনি তো আহ, বর্তমানে একটা SSC পরীক্ষা দিচ্ছি, তোমার সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে তোমার সাথে আরো অনেকেই SSC পরীক্ষা দিয়েছি, এবং তোমরা মিনিমাম 1,500 থেকে 2,000, ইভেন এর থেকে বেশি ভোকাবুলারি সম্পর্কে আইডিয়া আছে। কিন্তু এখন যদি আমি তোমাকে বলি যে ওকে আমি, আমাকে বলো তো 50টা ভোকাবুলারি বলো তো, তারপরে দেখা যাবে যে তোমার মধ্যে তুমি কিন্তু এক প্রকার ব্ল্যাক আউট হয়ে যাবে যে 50টা ভোকাবুলারি কি হতে পারে, এটা ওইটা অনেকটা। আমাকে জিজ্ঞেস করলে আমিও হয়তো এখন কি গুনে গুনে 50টা বলতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ ইনস্ট্যান্টলি এইসব জিনিস আসে না। কমিউনিকেশন হচ্ছে একটা স্কিল, এটা হচ্ছে ইনস্ট্যান্ট, এবং তোমার মাথায় যা আসে তাই তোমাকে মুখ দিয়ে বলতে হবে। যেমন তুমি যখন হচ্ছে কথা বলতে যাও, স্কুলে যাও, তুমি কি আগে থেকে তোমার ফ্রেন্ডের সাথে কি কথা বলবা, তাকে কি প্রশ্ন করবা, সেটা কি তুমি মুখস্থ করে যাও? যে কালকে আমার ফ্রেন্ডকে আমি এই প্রশ্নটা করবো, সে তারপরে এটার এগেনস্টে এই উত্তর দিবে, এই উত্তর শুনে আমি হচ্ছে তারপরে এই প্রশ্ন আবার করবো। এরকম করে কি আমরা চিন্তা করে যাই? আমরা কিন্তু এরকম চিন্তা করি না। আমরা যেটা করি সেটা আমাদের অটোমেটিক হয়ে যায়, আমরা বিভিন্ন জিনিস নিয়ে কথা বলি। এই বিভিন্ন জিনিসটা কেন আসে বলেন তো? আমাদের চিন্তা শক্তিটা, আমরা যা চিন্তা করতে পারি তাই কিন্তু মুখ দিয়ে বলতে পারি। কিন্তু ইংরেজি শেখার ক্ষেত্রে আমরা সেই চিন্তা শক্তিটা ব্যবহার করতে চাই না। আমরা কি করি, আমরা জাস্ট মুখস্থ করি যে আই হ্যাভ আ ফোন, আমার একটা ফোন আছে, আই হ্যাভ আ ল্যাপটপ, আমার একটা ল্যাপটপ আছে, এই টাইপের ইংরেজি মুখস্থ করতে থাকি। তো এই টাইপের ইংরেজি মুখস্থ করে আপনি কিন্তু আপনার কমিউনিকেশন স্কিলটাকে ডেভেলপ করতে পারবেন। তারপরে আমরা হচ্ছে সেন্টেন্স মুখস্থ করি, সেন্টেন্স মুখস্থ করতে থাকো। আই ইট রাইস, আমি ভাত খাই। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই এম আ বয়, আমি একটি ছেলে। এই শি ইজ এ গার্ল, সে একটি মেয়ে। শি ইজ প্লেইং, সে খেলতেছে। হি ইজ প্লেইং, সে খেলতেছে। এই যে একটা জিনিস আছে, সেই জিনিসগুলো আমরা মুখস্থ করি। তারপরে হচ্ছে গ্রামার মুখস্থ করছি, গ্রামার রুলস পড়ো, গ্রামার রুলস পড়ো, সাবজেক্ট থাকবে, অবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, এই থাকবে, ওই থাকবে। তারপর হচ্ছে এটা শিখতে হবে, ওইটা শিখতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলো কিছুটা ক্ষেত্রে আপনার হচ্ছে কি কাজে লাগে, যেমন হচ্ছে আমাদের একাডেমিক পারপাসে কাজে লাগে। যেমন আমরা একাডেমিক লাইফে, যদি আমি তোমাকে জিজ্ঞেস করি তুমি কি ভয়েস চেঞ্জ করা শিখেছো, অ্যাক্টিভ থেকে পেসিভে নাও, তোমার আনসারটা হবে ইয়েস, শিখেছো, রাইট? জি যেমন হচ্ছে ভাই। আই রাইস, এটার পেসিভ ভয়েস কি হবে? রাইস ইজ ইটেন বাই রাইস মি। ইটেন বাই মি। কখনো তুমি কি কখনো কাউকে বলতে দেখছো কমিউনিকেশনের পারপাসে যে রাইস ইজ ইটেন বাই মি বলতেছে? না না, না। হ্যাঁ, কখনোই না। তো দেখো, এই যে জিনিসটা আছে, সেই জিনিসটা তাহলে আমরা যে শিখছি, এত গ্রামার শিখছি, এত রুল শিখছি, সেটা কি কাজে লাগতেছে? সেটা কাজে লাগবে কোথায় জানো? তোমার রাইটিং এর জন্য, লেখার পারপাসে তোমার এটা কাজে লাগতে পারে। যেমন আমরা একটা অ্যাপ্লিকেশন লিখতে গেলে কিভাবে লিখতাম? ডেট লাইক দ্যাট, ডেট টু লাইক দ্যাট। ধরো যদি বাংলা অ্যাপ্লিকেশনের কথা বলি, বরাবর প্রধান শিক্ষক, হ্যাঁ। স্কুলের নাম, তারপরে দিয়ে, তারপর হচ্ছে সাবজেক্ট, না। অনুপস্থিতির জন্য ছুটির আবেদন, সামথিং এরকম, লাইক প্রেয়ার ফর লিভ অফ অ্যাবসেন্স, ডিয়ার স্যার অর ম্যাম। তারপরে কি লেখে? আই আপনার বেগ বাধ্যগত টু অনেক ছাত্র, কি আই জানি বেগ একটা টু স্টেট দ্যাট আই এম আ রেগুলার স্টুডেন্ট অফ ইউর স্কুল, my roll number is this and that, I read in this class. Unfortunately, I was sick on these days. That's why I need a leave of absence. Something, I beg your permission, or like something like this. তো এটা লিখি, কিন্তু আপনি যদি চিন্তা করেন যে সেম জিনিসটা আপনি যখন কথা বলার ক্ষেত্রে
ব্যবহার করতে যাবেন, আপনি যদি আপনার প্রধান শিক্ষকের রুমে যান তাহলে আপনি কি বলবেন? সালাম দিবেন, স্যারের সাথে বেসিক যে গ্রিটিংসটা আছে সেটা ইয়ে করবেন, তারপরে বলবেন, পরিচয়টা দিবেন, স্যার আমি হচ্ছে আমি অমুক ক্লাসের ছাত্র, স্যার আমি হচ্ছে 2 দিন স্কুলে আসতে পারিনি, আমার অসুস্থতা ছিল, এই হচ্ছে স্যার আমার মেডিকেল সার্টিফিকেট, স্যার আপনারটা দেখবে, আপনার কি ছুটিটা আছে কি গ্রহণ করে নেবে অথবা আপনাকে ছুটি দিয়ে দিবে। কিন্তু আপনি অ্যাপ্লিকেশন লিখতে গেলে আপনাকে কিন্তু অনেক রুলস এন্ড রেগুলেশন ফলো করতে ফলো হবে। করতে হয়। কমিউনিকেশন স্কিলটা আপনার হচ্ছে কিসের মধ্যে যাচ্ছে বলেন তো? সেটা হচ্ছে একটা ফর্মাল এবং ইনফর্মাল। রাইটিংটা হচ্ছে ফর্মাল, আমরা যত গ্রামার রুলস পড়তেছি সেটা হচ্ছে রাইটিং এর ক্ষেত্রে কাজে লাগে। আবার শুধু গ্রামার পড়লেই হয় না, আমরা গ্রামার রুলস যত জানি তত রুলস মনে হয় যে আমেরিকানরাও জানে না, আমরা ইংলিশ গ্রামার যতটুকু রুলস জানি। সেম ওয়েতে আমরা বাংলা গ্রামার কতজন জানি বলেন তো? আমরা কি বাংলা গ্রামার খুব ভালো বলতে পারবো? না। আমরা বাংলা গ্রামার কিন্তু খুব ভালো বলতে পারবো না। না। তো এই যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোর জন্যই হচ্ছে আমি বলবো যে কি আপনার হচ্ছে এমন একটা ওয়ে বের করতে হবে, সেটা হচ্ছে শুধুমাত্র মেমোরাইজিং স্ট্রাকচার অথবা রুলস মুখস্থ করা, গ্রামার ইয়ে না করা, এগুলো করতে গিয়ে হচ্ছে আমরা বড় ভুল করতে, যে আমাদের ইংরেজি শেখার পিছনে সবচেয়ে বড় বাধা হচ্ছে এটা, যে মুখস্থ করো, গ্রামার মুখস্থ করো, লটস অফ ভোকাবুলারিজ মুখস্থ করো, তারপরে হচ্ছে এটাকে কি সেন্টেন্স মুখস্থ করো, বাংলা থেকে ইংলিশ সেন্টেন্স মুখস্থ করো, এগুলো দিয়ে হয়ে যাবে। আমি আমার কথা হচ্ছে আমরা স্কুল লাইফে শিখেছি, কলেজ লাইফে শিখতেছি, তারপর হচ্ছে কি ভার্সিটি লাইফেও শিখবো, স্টিল দেখা যাবে যে আমরা ইংরেজি বলতে পারছি। এর একমাত্র কারণ হচ্ছে মুখস্থ চিন্তা করা, মুখস্থ চিন্তা করা। তারপরে হচ্ছে আমরা সঠিক উপায়ে না নেওয়া। ইংলিশটাকে আমরা স্কিল হিসেবে যদি নেই তাহলে কি হবে? আমরা এটাকে চর্চা করি। দেখো, তুমি ইংরেজি কতটুকু চর্চা করো? যদি আমি তোমাকে প্রশ্ন করি, কতটুকু রেগুলার ডেইলি চেষ্টা করো যে ইংলিশে কমিউনিকেট করার জন্য, কথা বলার জন্য? এটা যদি বলি তাহলে দেখা যাবে আনসারটা আসবে যে না, আমি তো ইংরেজি ওইভাবে চর্চা করি না। সেটাই। তাহলে তুমি কিভাবে শিখবা? একটা স্কিল শিখতে হয় কিভাবে? রেগুলারিটি মেনটেন করে, যে একটা কাজ বারবার 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 করতে করতে কিন্তু সেই কাজটা থেকে এক্সপার্টিস আসে, সেই কাজটা আমরা ভালো করতে পারি। আর সেম মিস্টেকটা আমরা এখানে করি, সেটা হচ্ছে কি ইংলিশ ইজ এ সাবজেক্ট, সেই সাবজেক্ট অনুযায়ী আমাদের যে রুলস রেগুলেশন আছে আমরা এগুলো মুখস্থ করে ফেলবো, মুখস্থ করে ফেললে আমরা অটোমেটিক শিখে ফেলতে পারবো। একদিন সেই রোজ মুখস্থ, করলে তো 10 দিনের খবর নাই। হ্যাঁ হ্যাঁ, সেটাই। তো সেই মুখস্থ বিদ্যাটাই হচ্ছে আমাদের একটা বড় বাধা অথবা একটা ভুল বলা যেতে পারে, যেটা হচ্ছে আমাদেরকে ইংরেজি শিখতে বাধা দিচ্ছে অথবা ইংরেজি প্রপারলি শিখতে আমাদেরকে আটকে রাখছে। আচ্ছা, তাহলে নেক্সট প্রশ্ন হচ্ছে, ইংরেজি বুঝতে পারে কিন্তু ভয় পায়, এই জন্য কি করবে? মুভিজ দেখবে, গান শুনবে, না কি করবে? এটাতে তোমার ইয়েটা কি? ওকে, ইংরেজি বুঝে বাট বলতে ভুল করে, এটার একমাত্র কারণ হচ্ছে পাবলিক স্পিকিং ফিয়ার। এই যে জড়তা, ভয়, আমরা যখন একটা স্টেজে উঠি তখন আমাদের মনের মধ্যে ভয় কাজ করে, আল্লাহ আমি যদি ভুল করি, আমার যদি ভুল হয়ে যায়। তো এই ভয়টাকে আমাদের আগে দূর করতে হবে। যেমন আমরা ওয়েট করি যে আগে আমি অনেক ভালো হব, তারপরে হচ্ছে কি করব, দেন আমি হচ্ছে চেষ্টা করব। আমরা পারফেক্ট ইংলিশের চেষ্টা করি, লাইক আই ওয়ান্ট টু বি পারফেক্ট এট দিস থিং, দেন আই উইল স্টার্ট স্পিক ইন ফ্রন্ট অফ আদার্স। এই একটা ভুল আমাদের কি করে সবসময় হচ্ছে আমাদেরকে পিছনে টেনে নিয়ে আসে, যে লাইক এভাবে টেনে যে না তোমাকে আমি সামনে যেতে দিব না। তো এই যে জিনিসটা আছে সেই জিনিসটা হচ্ছে আমাকে কাটাতে হবে, কি ভুল করার লজ্জাটা যেটা, সেটা দূর করতে হবে। যেমন আমি ভুল করবো, আরে বাবা, ভুল করা ছাড়া কি কোনো কিছু শেখা যায়? সামি, আপনি কি তোমাকে যদি বলি তুমি কি সাইকেল চালাতে পারো? না। না। সাঁতার কাটতে পারো? হ্যাঁ পারি, সেটা পারি। সাঁতার কিভাবে কাটা শিখছো? তুমি কি সাঁতার কাটাটা শিখছো কি আহ পানিতে না নেমে কি সাঁতার কাটা শিখছো, যে এভাবে এইভাবে হাত পা নাড়তে হবে তাহলে হচ্ছে সাঁতার কাটা শিখে যাবো? এভাবে সাঁতার কাটা শিখেছো নাকি সাঁতার প্র্যাকটিস কেটে করলে কেটে সাঁতার কাটা শিখেছো? সাঁতার কেটে কেটে শিখছি। সাঁতার কেটে কেটে শিখেছো, রাইট? হ্যাঁ। পৃথিবীতে এমন কোনো কাজ নাই যেটা দেখে দেখে শেখা যায়, হ্যাঁ। তোমাকে সেই কাজ করে করে শিখতে হবে। তো সেম ওয়েতে ইংলিশ স্পিকিংটাও কিন্তু তোমাকে কি বলে বলে শিখতে হবে। এই যে তুমি যে কথাটা বললা যে বোঝে, পারে কিন্তু বলতে পারে না, কেন? এই যে আমরা বলার চেষ্টা করি না। আমার কাছে মনে হয়, অথবা আমরা যখন দেখি যে একজন কথা বলছে, তার কথাটা দেখার পরে আমাদের কাছে মনে হয় ও এটা তো খুব সহজ, আর এইগুলো আমরাও পারি। কিন্তু
ওই পরিস্থিতিতে আমাদেরকে যেতে হবে, আমাদেরকে দেখতে হবে। আমরা যদি সেই পরিস্থিতিটার সম্পর্কে না জানি, সেই পরিস্থিতিটাকে যদি আমরা না দেখি, তাহলে কিন্তু আমরা নিজে বুঝতে পারবো না যে ওই জায়গাটাতে যেতে কতটুকু কি করতে হয়, কষ্ট করতে হয় অথবা কতটুকু পরিশ্রম করতে হয়, কতটুকু ওই এটাই জায়গার বাংলাদেশের ফিল। ভুল ভাইয়া, জি, এটাই বাংলাদেশিদের ভুল, মানে আমাদের হ্যাঁ। পার্সপেক্টিভটাই এরকম। আমরা ও পারে। সাধারণত একটা জিনিস চিন্তা করো যে হচ্ছে বর্তমানে আমরা যদি এখন চিন্তা করি যে পৃথিবীর এখন সবচেয়ে বড় ইভেন্ট হচ্ছে কি, ফিফা ওয়ার্ল্ড কাপ চলতেছে। ফিফা ফুটবলের যদি আমরা গ্রেটেস্ট টু পিপল যদি আমরা হিসেব করি, তাহলে হচ্ছে মেসি আর রোনালদোর নাম আসে। হ্যাঁ, কিন্তু আমরা দেখো তাদের সমালোচনা করতেছি, মনে হচ্ছে তারা কেউ খেলা পারে না। কিন্তু আমরা তাদের অবস্থানটাতে যাচ্ছিও না, যাইতে হ্যাঁ, পারবো না। তো একটা জিনিস আমি বলবো, যারা হচ্ছে এই যে ভয় পায় যে হচ্ছে আমি তো পারি বুঝি কিন্তু বলতে গেলে পারি না, এটার একমাত্র কারণ হচ্ছে ওই যে ভয়। আপনি ভয় পাবেন না। এই যে মেসি রোনালদোকে নিয়ে আমরা অনেকে অনেক তর্ক বিতর্ক করছি, আমরা অনেকে ওকে খারাপ বলি, একে খারাপ বলি, এটা পারে না ওইটা পারে না। কিন্তু আমরা নিজেরা তো মেসি রোনালদোর লেভেলে তো দূরে থাকি, আমরা তাদের 1% তো কিছু খেলতে পারি না, কিন্তু আমরা সমালোচনা করি। সেম কথাটা আমি তাদেরকে বলবো যারা ভাবে যে ভুল করার ভয়, যে ভয় পায় যে আমি পারবো কি পারবো না। আমার কথা হচ্ছে ভাবা, বলা শুরু করে দাও, স্টার্ট স্পিকিং। ইউ উইল মেক মিস্টেক বাট ইউ উইল লার্ন হাউ টু স্পিক ওয়েল ইন দ্য ফিউচার। আজকে চেষ্টা করতেছো, আজকে ভুল হচ্ছে, কালকে চেষ্টা করতে কালকে ভুল হবে, এভাবে 2-4 দিন চেষ্টা করো না, তাহলে দেখা যাবে অটোমেটিক তুমি শিখে ফেলতে পারবে। যদি আমি বলি যে একটা দিনে কত ঘন্টা আছে, তোমার বেসিক অ্যান্সারটা হবে কি 24 ঘন্টা, রাইট? তাহলে 24 ঘন্টার মধ্যে কত মিনিট আছে? 60 মিনিট করে যদি আমরা 24 কে গুণ করি, তাহলে কি 1440 মিনিট হবে। তো ধরলাম 1440 মিনিট হচ্ছে কি একটা বড় বালতির মধ্যে পানি। তো সেখান থেকে যদি তুমি 1 গ্লাস পানি উঠায় নাও, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবা যে এই বালতি থেকে পানি সরানো হয়ে গেছে। না, এটা কিন্তু খালি চোখে বোঝা যাবে। সেম ওয়েতে এই যে 1440 মিনিট আছে, আমি সবাইকে একটা জিনিস বলার চেষ্টা করি, এই 1440 মিনিটের মধ্যে জাস্ট 5 মিনিট একটু নিজেকে দেন, একটু ইংরেজিতে কথা বলার চেষ্টা করেন। আমাদের সবার কাছে মোটামুটি এখন স্মার্টফোন আছে। আমরা হচ্ছে স্মার্টফোনটাকে সামনে রেখে, ধরেন আমি আপনি এখন যেভাবে কথা বলছি, সেম ওয়েতে সামনে রেখে ফ্রন্ট ক্যামেরাটা চালু করে আমরা একটা কথা বলার অথবা একটা কমিউনিকেশন যে কোনো একটা টপিকে কথা বলার চেষ্টা করি। তারপর আমরা নিজেরাই দেখি ভিডিওটা, ওকে আমি তো এটা, আচ্ছা আমি তো এই সেন্টেন্সটা ভুল বলেছি, আচ্ছা আচ্ছা এখানে আমার প্রনাউন্সিয়েশনটা ভুল ছিল, ও এখানে আমার ফেস এক্সপ্রেশনটা ভালো ছিল না। আমি যখন আমার নিজের ভিডিওটা আমি দেখবো, তখন দেখা যাবে যে আমার যে ভুলগুলো আছে, সেই ভুলগুলো কিন্তু আমি কি ফাইন্ড আউট করে ফেলতে পারতেছি। তো আমি যা বলবো যে আমি বুঝতে পারি কিন্তু বলতে পারি না, এটার পিছনে সবচেয়ে বাধা হচ্ছে আপনি বলার চেষ্টা করেন। আপনি যখন বলার চেষ্টা করা শুরু করবেন, দেখবেন যে আপনি বুঝতেও পারবেন, বলতেও পারবেন। তো যারা এই প্রশ্নটা করে যে আমি কি বুঝতে পারি, আমি ইংলিশ বুঝি কিন্তু আমি কি বলতে পারি না, তাদেরকে বলবো যে স্টার্ট করুন, বলা স্টার্ট করুন। বুঝছেন? আপনি বলা স্টার্ট না করলে কখনোই বলতে পারবেন না। আপনি যদি মনে করেন যে না আমি এখন একটু কম ভালো পারি, আমি একবার অনেক ভালো পারার পরে আমি তখন শুরু করবো, তাহলে দেখা যাবে আপনার কোনোদিনও ভালো পারা হবে না, আপনার কোনোদিনও শুরু শুরু করা করা হবে না। হবে না। আমারও কিন্তু, আমি যখন আমার প্রথম ভিডিও বানাইছিলাম তখন প্রায় একদিন সময় লাগছিল এটা রিটেক নিতে নিতে, আর এখন একটা ভিডিও বানাইতে প্রায় 30 মিনিট লাগে। সো ইটস টাইম, মানে এটা চলে আসে করতে 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 হয়ে যায়, তুমি যেটা বললা। কনসিস্টেন্স। তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেনটা করি। 8 নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে যে গ্রামার বেশি ইম্পর্টেন্ট নাকি কমিউনিকেশন স্কিল, কোনটা বেশি ইম্পর্টেন্ট? আম, দুইটাই দরকার এখন। তাহলে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে একজন ভালো স্পিকার হওয়ার জন্য কোন 3টা অভ্যাস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? আম, একজন ব্যক্তি যদি একজন ভালো স্পিকার হতে চায়, তাহলে তার হচ্ছে কিছু স্কিল দরকার, অথবা 3টা যদি অভ্যাস সে তৈরি করতে পারে, তাহলে হচ্ছে আমি বলবো যে হচ্ছে খুব দ্রুতই সে নিজেকে একজন ভালো স্পিকারে পরিণত করতে পারবে। প্রথম যে অভ্যাসটা আছে সেটা হচ্ছে প্র্যাকটিস লিস্ট 5 মিনিটস আ ডে। তার মানে প্রতিদিন অন্তত পক্ষে 5 মিনিট তাকে প্র্যাকটিস করতে হবে। তারপরে 2 নাম্বার হচ্ছে
যে ভালো যে বক্তারা আছে তাদের কথা শুনি, লাইক যারা খুব সুন্দর করে অলরেডি নিজেদেরকে একজন ভালো বক্তা হিসেবে স্ট্যাবলিশ করেছে তাদের কথাগুলো শুনি, যে তারা কিভাবে নিজের স্টোরিটা বলছে অথবা তাদের গল্পটা তারা সবার সামনে নিয়ে আসছে। তারপরে হচ্ছে যে আপনার হচ্ছে আহ কিভাবে তারা পজ দিচ্ছে, কখন পজ দিতে হবে, কখন বলতে হবে। তারপর হচ্ছে কিভাবে অডিয়েন্সের সঙ্গে কানেক্ট হচ্ছে, যে একজন ভালো বক্তা হতে কিন্তু অডিয়েন্সের সাথে কানেক্ট হতে হবে সুন্দরভাবে। তো এই তিনটা জিনিস আমরা যদি কোনো ভালো বক্তাকে অবজার্ভ করি তখন কিন্তু আমরা খুব ইজিলি জানতে পারবো যে ওকে এই সময় মনে হয় পজ দিতে হবে, এভাবে কথা বললে হচ্ছে অডিয়েন্সের সাথে কানেক্ট হতে পারবো, এই জিনিসটা করা দরকার, কিভাবে স্টোরিটা অডিয়েন্সের সামনে নিয়ে আসলে অডিয়েন্স এটাকে অ্যাকসেপ্ট করবে। এটা হলো দুই। আর 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে যে আমাদেরকে কি করতে হবে, ডেইলি নতুন নতুন কিছু শিখতে হবে। আমরা যদি না শিখি তাহলে দেখা যাবে যে একসময় আমাদের শব্দ ভান্ডার হোক, আমাদের হচ্ছে নলেজের ভান্ডারটা খালি হয়ে যাবে। তো নলেজের ভান্ডার খালি হওয়া মানে হচ্ছে আমাদের স্বাভাবিক, উই কান্ট বি আ গুড স্পিকার। There is a saying that empty mind can never create a powerful speech. So if you want to deliver a powerful speech, if you want to become a good speaker, you need to learn or continue learning every day. You need to learn new things. Without existing one, you can't always survive. You need new things to survive and become a good speaker. So এই তিনটা অভ্যাস যদি মানুষ করতে পারে তাহলে আশা করি যে সে খুব দ্রুতই নিজেকে একজন ভালো বক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে। ওকে, তাহলে ইংলিশ অলিম্পিয়াডের সাথে যে কাজ করছি, ইংলিশ অলিম্পিয়াডের সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল অ্যাজ এ ডিভিশনাল কোঅর্ডিনেটর? ইংলিশ অলিম্পিয়াডের সাথে কাজ করাটা আসলে খুব মধুর একটা সময়। এখান থেকে আমি অনেক কিছু জানতে পেরেছি, অনেক কিছু শিখতে পেরেছি। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়েছি, বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরেছি, বিভিন্ন মানুষদের সাথে পরিচিত হয়েছি। আহ এটা থেকে আমি অনেক কিছু শিখেছি। আমি জানতে পেরেছি যে এক এক এরিয়ার মেন্টালিটি এক এক রকম হয়, শিক্ষাগত মেন্টালিটি একরকম হয়, শিখার জন্য এক একজন এক এক ভাবে কাজ করে। তারপর হচ্ছে সৌন্দর্য থেকে শুরু করে সবকিছুই ডিফার করছে। আর ইংলিশ অলিম্পিয়াড আমাকে অনেক কিছুই শিখিয়েছে, নিজেকে শিখিয়েছে কিভাবে একজন ভালো বক্তা হওয়া যায়, কিভাবে কমিউনিকেশন মেনটেন করা যায়, কিভাবে হচ্ছে সিচুয়েশন কি সিচুয়েশন অনুযায়ী হচ্ছে কিভাবে কথা বলতে হয়, টিম ওয়ার্ক করতে পারা। তার মানে হচ্ছে ওভারঅল একটা প্যাকেজ ছিল, যে যে প্যাকেজটা নেওয়ার মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পেরেছি। তো ইংলিশ অলিম্পিয়াড আমাকে অনেক কিছুই দিয়েছে। আমার অভিজ্ঞতা অনেক ভালো ইংলিশ অলিম্পিয়াডের সাথে। আমি অনেক কিছু শিখতে পেরেছি, আমি অনেক কিছু জানতে পেরেছি। হাজার হাজার শিক্ষার্থীদের সাথে আবার পরিচয় হয়েছে, হাজার হাজার শিক্ষার্থীকে দেখেছি যে ইংলিশ অলিম্পিয়াড যুক্ত হওয়ার মাধ্যমে তারা তাদের ক্যারিয়ারে কিভাবে বেনিফিটেড হয়েছে। তারপর হচ্ছে এই এডুকেশন সেক্টরটাকে কিভাবে বিল্ড আপ করা যেতে পারে সেই জিনিসগুলো সম্পর্কে জানতে পেরেছি। ইংলিশ অলিম্পিয়াডে কিভাবে অংশগ্রহণ করবে বা ইংলিশ অলিম্পিয়াড কিভাবে একটা স্টুডেন্টের লাইফ চেঞ্জ করে দিতে পারে, তোমার কি মনে হয়? আহ, আমি যতদূর জানি তুমিও ইংলিশ অলিম্পিয়াডে পার্টিসিপেট করেছো, তুমি অলরেডি জানো যে ইংলিশ অলিম্পিয়াডে বাংলাদেশের লেভেল থাকে হচ্ছে 3টা। আই মিন ইংলিশ অলিম্পিয়াড কম্পিটিশনের প্রত্যেকটা সিজনের স্টেজ থাকে 3টা। একটা হচ্ছে প্রিলিমিনারি স্টেজ, যেটাকে সিলেকশন রাউন্ড বলা হয়। একটা হচ্ছে ডিভিশনাল, অথবা এখন এটাকে ডিভিশনাল রাউন্ড বলছে না, এটাকে ডাইরেক্ট হচ্ছে ন্যাশনাল রাউন্ড বলছে, সেটা হচ্ছে থিয়েটার রাউন্ড বলা হয়, ন্যাশনাল থিয়েটার রাউন্ড। এন্ড দেন গ্র্যান্ড ফিনালে। কেউ যদি পার্টিসিপেট করতে চায় প্রিলিমিনারি, যে কেউ এটাতে পার্টিসিপেট করতে পারবে, জাস্ট পেইং দ্য ফি রেজিস্ট্রেশন ফি পে করার মাধ্যমে সে এলিজেবল হবে এক্সাম দেওয়ার মাধ্যমে। এরপরে রাউন্ড গুলোতে যেতে হলে তাকে কোয়ালিফাই করতে হবে। ইউ হ্যাভ টু অ্যাটেন্ড সার্টেন অ্যামাউন্ট অফ নাম্বারস, or you have to gain certain amount of numbers to participate in the next round. So আপনাকে মিনিমাম 60%, ফার্স্ট রাউন্ডে যতটুকু আমার লাস্ট টাইম আমরা দেখেছি যে 60% মার্ক লাগবে to qualify for the national round. And national round হচ্ছে কোনো মার্কিং এর ক্রাইটেরিয়া নেই, বাট you need to be in the top 50 of that category, or even less, top 30 হতে পারে, এটা হচ্ছে ডিপেন্ড করে। সো সেকেন্ড রাউন্ড যেটা আছে ন্যাশনাল রাউন্ড, সেখানে হচ্ছে বলা যায় না কে কোয়ালিফাই করবে কে কোয়ালিফাই করবে না। ইউ নিড স্কিলস লাইক পাবলিক স্পিকিং, ডিবেট স্কিলস, you need to know spelling, you need to know tongue twisters, you need to have
collaboration skill and leadership skills. You need to have critical thinking, problem solving qualities to qualify for the final. সো এই যে জিনিসটা বললাম যে কোয়ালিফাই করতে গেলে আপনার যে যে স্কিল গুলোর কথা আমি মাত্র উল্লেখ করলাম, সেই স্কিল গুলো আপনি যখন ইমপ্লিমেন্টেডে পার্টিসিপেট করবেন তখন আপনার মধ্যে অটোমেটিক চলে আসবে অটোমেটিক মানে হচ্ছে আপনি সেই স্কিল গুলো গেইন করার চেষ্টা করবেন। তো সেই স্কিল গুলো আপনার লাইফ চেঞ্জ করতে অনেক ভূমিকা রাখে। তাই দেখা যাচ্ছে যে ইংলিশ অলিম্পিয়াডে পার্টিসিপেট করার মাধ্যমে আপনি অনেকগুলো স্কিল সম্পর্কে অবগত হচ্ছেন, অনেকগুলো স্কিল সম্পর্কে আপনি শিখতে পারছেন, জানতে পারছেন, যে স্কিল গুলো আপনাকে একসময় আপনার লাইফে ভালো একটা অপরচুনিটি ক্রিয়েট করে দিবে এবং ভালো কিছু করতে আপনাকে সাহায্য করবে। আচ্ছা, তাহলে কোয়েশ্চেন একটা হচ্ছে, সোশ্যাল মিডিয়া কি আমাদের গ্রোথের জন্য সুযোগ নাকি বাধা? দেখেন, একটা কথা যদি বলা হয় যে প্রত্যেকটা জিনিসের হচ্ছে একটা পজিটিভ এবং নেগেটিভ সাইড আছে। আপনি যদি দেখেন সোশ্যাল মিডিয়া ইউজ করে অনেকেই পজিটিভলি অনেক হাইলাইটেড হয়েছে এবং ভালো কিছু করছেন, আবার অনেকেই হচ্ছে সোশ্যাল মিডিয়াকে খারাপ ভাবে ইউজ করছে। তো এটা ডিপেন্ড করে হচ্ছে পার্সনের উপর, যে ওই পার্সনটা সোশ্যাল মিডিয়াকে কিভাবে নিতে চাচ্ছে। সে যদি চায় এটাকে পজিটিভলি নিতে, সে পজিটিভলি নিয়ে ভালো কিছু করতে পারবে। নেগেটিভলি নিলে এটা হচ্ছে তার চয়েস, এবং আমরা কারো তো চয়েসের উপরে হস্তক্ষেপ করতে পারি। আপনাকে যদি আমরা বলি যে আমাদের লাইফে আমরা কিছু মানুষকে দেখি যারা হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যবহার করার মাধ্যমে অথবা সোশ্যাল মিডিয়াতে নিজের স্কিল গুলো সামনে নিয়ে আসার মাধ্যমে কিন্তু ভালো কিছু করতে পারছে। ধরেন আমরা অনেক ইউটিউবার বলেন, এডুকেশনাল ইনস্টিটিউট বলেন, যারা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে নিজেদেরকে গ্রো করেছে বলেই কিন্তু তাদের কি প্রাতিষ্ঠানিক ইনস্টিটিউশনাল গ্রোথ হয়েছে। যেমন আমরা একজনের নাম বলি আমি, সেটা হচ্ছে মাইসুন। ছোট্ট একটা মেয়ে, হয়তো সে আপনারও ছোট, বাট হচ্ছে সে সোশ্যাল মিডিয়াটাকে খুব ভালোভাবে কাজে লাগিয়েছে বলে কিন্তু আজকে সে হচ্ছে একটা ন্যাশনালি নোন একটা ফিগার হয়ে দাঁড়িয়েছে। সে হচ্ছে এখন বিভিন্ন প্রোগ্রামে সে অ্যাজ এ স্পিকার ইনভাইটেড হচ্ছে, সে অ্যাজ এ স্পিকার সেখানে যাচ্ছে। তো এই যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু সে সোশ্যাল মিডিয়া ইউজ করে করেছে। তো সোশ্যাল মিডিয়াকে আপনি যদি চান তাহলে আপনার নিজের গ্রোথ হিসেবে কাজে লাগাতে পারেন, আবার সেটাকে আপনি আপনার লাইফের কি ডাউনফল হিসেবেও কাজে লাগাতে পারেন। ইট ডিপেন্ডস অন ইউ, হাউ ইউ আর ইউজিং ইট আর হাউ ইউ আর টেকিং ইট। তাহলে এবার আমরা একটু র্যাপিড ফায়ার কোয়েশ্চেন গুলো করবো, একেবারে লাস্টের দিকে চলে আসছি আমরা। এবার হাসান ভাইয়ার পার্সোনাল কোয়েশ্চেন গুলো করবো। ভাইয়া, তোমার ফেভারিট বুক কোনটা? ফেভারিট বুক, ইয়েস, যদি বলা হয় তাহলে বলবো যে হচ্ছে আহ, একটা উপন্যাসের বই ছিল যেটা আমি খুব পড়তাম, আমার স্কুল লাইফে ছিল। সো 1000 বছর ধরে আমার খুব পছন্দের একটা বুক ছিল, যেটা আমি আমার লাইফে সবচেয়ে বেশি পড়েছিলাম। এমনি হুমায়ুন আহমেদ স্যার, রাইট? না, এটা হচ্ছে জহির রায়হানের, জহির রায়হান, রাইট রাইট, জহির রায়হান। ওয়ান অফ দ্য ফাইনেস্ট রাইটার এন্ড অথর অফ বাংলাদেশ। ইয়া, ওকে। সাকসেসের সংজ্ঞা কি তোমার কাছে? সাকসেস বলা যেতে পারে কনসিস্টেন্সি। যদি আমি এক শব্দে বলি, যে যে কনসিস্টেন্ট থাকতে পারে সেই এর সাকসেসকে ডিফাইন করতে পারবে এবং সাকসেসফুল হতে পারবে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ভাইয়া একটা সুন্দর কথা বলছে, একটা ওয়ার্ড দিয়ে খুব সুন্দরভাবে পরিপূর্ণভাবে বিশ্লেষণ করছে। আচ্ছা, স্টুডেন্ট লাইফ যদি ফিরে পাইতা তো কি করতা, বা ভিন্নভাবে কি করতা? স্টুডেন্ট লাইফ যদি ফিরে পেতাম তাহলে হচ্ছে আমার যে স্পিকিং স্কিলে যে জড়তা ছিল, যে ল্যাকিংস ছিল, সেটাকে আমি সুন্দর করে সাজাতাম, অথবা ভালো স্কিলফুল হতাম, এবং হচ্ছে লাইফে বেটার ডিসিশন নেওয়ার অ্যাবিলিটি তৈরি করতে পারতাম। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন, যেটা একেবারে মাস্ট আস্কিং কোয়েশ্চেন, বিয়ন্ড দ্য বুকের দর্শকদের জন্য তোমার মূল কথাটা কি? একেবারে শেষ একটা কথা বলে আমরা শেষ করতেছি। যদি আমি বলতে চাই, যারা ভিডিওটা দেখবেন অথবা বিয়ন্ড দা বুকের এপিসোড গুলো আপনারা এনজয় করবেন, তাদের জন্য আমার একটাই কথা হচ্ছে, কখনো হতাশ হবে না। অপরচুনিটিস আসবে যাবে, বাট হতাশ হবে না। ইউ নেভার নো হুইচ ওয়ান ইজ বেটার ফর ইউ। অ্যাজ এ মুসলিম আমরা জানি যে যেটা আপনার জন্য আছে সেটা আপনার কাছে আসবে। রিজিকে বিশ্বাস করবেন এবং ইনশাআল্লাহ একসময় সাকসেসফুল হবে। জাস্ট হতাশা
বাদ দিবেন, হতাশ হবেন না, কনসিস্টেন্ট থাকবেন, নিজের যে যা করতে চাচ্ছেন সেটা সম্পর্কে সেটা নিয়ে কনসিস্টেন্ট থাকবেন, আপনি একসময় সাকসেসফুল হবেন ইনশাআল্লাহ। সো দ্যাটস অল ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকে পডকাস্টে আসার জন্য। সো তোমার এত বিজি স্কেজুয়ালের মধ্যে আমাদের জন্য সময় বের করে আমাদেরকে টাইম দিছো, এক্সট্রিমলি আই এম ভেরি 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 হ্যাপি ফর ইউ। তো তোমার কেমন লাগলো আজকে পডকাস্টটাতে এসে? সত্যি বলতে ভালো লাগছে। আর তোমার এরকম উদ্যোগকে আমি সাধুবাদ জানাই, যে এই যে বয়স থেকে তুমি একটা ক্রিয়েটিভ চিন্তা করতে পারতেছো, সেটা অনেকেই করতে পারে না। তো তোমার জন্য শুভকামনা রইলো, আর তোমার অডিয়েন্সের জন্য হচ্ছে শুভকামনা, যে আশা করি তারাও হয়তো আমাদের আজকের এই পডকাস্ট থেকে কিছু শিখতে পারবে। চেষ্টা করেছি নিজের লাইফ এক্সপেরিয়েন্সটাকে আহ সুন্দরভাবে তুলে ধরতে, যাতে হচ্ছে কেউ সেই সেই এক্সপিরিয়েন্স থেকে অথবা সেই কথাগুলো থেকে যদি একটা কথাও যদি কারো লাইফে কোনো কাজে লাগে, তাহলে বলবো যে হচ্ছে আমার আজকের কথাগুলো সার্থক হয়েছে। সো দ্যাটস অল এভরিওয়ান, সবাইকে এতক্ষণ ধরে ধৈর্য সহকারে পডকাস্টটা দেখার জন্য লট অফ থ্যাঙ্কস টু ইউ পিপল। তো আমরা ফাইনালি এই পডকাস্টটা লঞ্চ করে ফার্স্ট এপিসোডটা শুট করে ফেললাম, এবং এই এপিসোড গুলো যদি আরো চান নিজে কমেন্ট বক্সে লিখে পাঠান, এবং আপনার প্রশ্ন যদি আমাদেরকে জানাতে চান এখন ইমেল করুন growwithmotiveofficial@gmail.com বা ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। দ্যাটস অল ফর টুডে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।